সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন স্ট্যান্ড আপ কমেডিয়ান, অভিনেতা ও নৃত্য পরিচালক মনা সিদ্দিক হৃদয়। শুভ সকাল ভাইয়া, কেমন আছেন? শুভ সকাল, অনেক ভালো আছি। জি, আপনাকে পেয়েছি, আজ তো অনেক হাসতে হবে জানি, কিন্তু আপনি যে এই যে স্ট্যান্ড আপ কমেডিয়ান যে ব্যাপারটা, এটা কিন্তু একটা সময় মানুষ জানতেন না, আসলে বুঝতেন না। সবাই কৌতুকটাকেই মনে করতো, কিন্তু কৌতুকটাকে অন্য ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করা এবং সবাইকে লাইভ যে হাসানো, এটা খুব কষ্টকর একটা কাজ। তো শুরুটা কিভাবে হয়েছিল এবং তারপর স্টেপ বাই স্টেপ কিভাবে গিয়েছেন সেটা একটু জানতে চাই। আচ্ছা, আমার শুরুটা হচ্ছে 1997 সালে। প্রথম মঞ্চে আমি কমেডি নাটক করতাম। আচ্ছা। এরপর আমি ছোট ছোট এই কৌতুকগুলো বলতে পারতাম, স্কুলে শুনতাম, মাথায় থাকতো, এগুলো আমার ভালো লাগতো, বলতাম বন্ধুদের মাঝে। এরপর বাংলাদেশে কিছু রিয়েলিটি শো শুরু হলো, সেখানে শোতে অংশগ্রহণ করলাম। বাংলাদেশে সর্বপ্রথম যেই রিয়েলিটি শোগুলো শুরু হলো ওইগুলোতে অংশগ্রহণ করলাম। দেশের বাইরে রিয়েলিটি শো শুরু হলো, বাংলাদেশ থেকে প্রথম যখন পারফর্মার নিল ওইখানে আমি অংশগ্রহণ করলাম, টিকলাম, গেলাম। বাহ, সেখান থেকে আসলে শুরু। হ্যাঁ। এবং আপনার তো অনেক পরিচয়, আপনি অভিনয় করেন, নাচে আছেন, কবিতা আবৃত্তি করেন, কিন্তু বেশি পরিচয় যদি পরিচিত হওয়ার কথা বলি তাহলে আপনাকে সবাই স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবেই জানেন। তো আমরা যেহেতু আরো আলোচনা করব, কিন্তু আপনার কাছে থেকে একটু আমরা হাসতে চাই, আসলে একটু কিছু শুনতে চাই। প্রোগ্রামের নাম হচ্ছে চায়ের চুমুক। আমি চা নিয়ে একটা গল্প বলতে চাই। এটা হচ্ছে 7 বন্ধু গেছে চায়ের দোকানে, যে বলতেছে, ভাই 1 কাপ চা 7 কাপে ভাগ করে দাও। দোকানদার অবাক, কি বলে 1 কাপ চা 7 কাপে ভাগ করে দাও? তো দোকানদার দিছে, খাওয়া দাওয়া শেষ। এবার বলতেছে, বিল কত? বলে টাকা লাগবো না, কাপগুলা ধুয়ে ধুয়ে যান। আচ্ছা, এই যে যারা আসলে হাসান, এই কাজটা কিন্তু যতটা দেখতে সহজ মনে হয় তত তো সহজ নয়। ইনস্টা অনেক সময় আপনাকে হয়তো বা যারা ভক্ত রয়েছেন বা আপনাকে আসলে সবাই মোটামুটি চিনে থাকেন এবং রাস্তায় যখন দেখা হয় ভক্তরা আপনাকে দেখেন, তখন নিশ্চয়ই আবদার করেন সেলফির সাথে সাথে যে একটু কিছু শোনান বা একটু কিছু বলেন। তখন ইনস্ট্যান্ট মাথার মধ্যে এরকম, যেমন এখন বললেন, এরকমই কি তৈরি থাকে সবসময়, নাকি আসলে ইনস্ট্যান্ট যা মনে হয় সেটি দিয়ে আপনি করেন? না, ওই সিচুয়েশনটা ডিমান্ড করে। আমাদের অনেক স্ট্যান্ড আপ কমেডি আছে যেগুলো সিচুয়েশন ডিমান্ড করা, ওই সিচুয়েশনে যেটা আসে তখন সেটা বলি। আবার আপনি দেখবেন কমেডি, হ্যাঁ, বন্ধুদের মধ্যে এক ধরনের কমেডি করতে হয়, কর্পোরেট শোগুলোতে এক ধরনের কমেডি করতে হয়, বাচ্চাদের সাথে এক ধরনের, ফ্যামিলিতে এক ধরনের, ওয়াইফের সাথে এক ধরনের কমেডির প্রকারভেদ আছে। তো আমি তখন কাদের সাথে মিশতেছি ওই সময় ওই ধরনের কমেডিগুলোই আমরা করি আর কি। আচ্ছা, এবং আমাদের বাংলাদেশে যদি বলি প্রমিনেন্ট ফেস যারা আছেন কমেডিয়ান শিল্পী হিসেবে, তাদের মধ্যে আপনি অন্যতম এবং কাজ করছেন, দারুণ কাজ করছেন। এটা একটা স্পেশালিটি আছে যেটা হয়তো একটা রপ্ত করতে একটা ব্যাপার কাজ করে। আপনি কিভাবে রপ্ত করছেন? এইটা আমার গড গিফটেড, মানে কমেডি অ্যাক্টিংটা আমার গড গিফটেড। ছোটবেলা থেকে আমি মানে আমার হয়ে আসতেছিল। এরপর দেশের অনেক গুণী কমেডিয়ানদের সাথে কাজ করতে করতে ওনাদের কাছ থেকেও কিছু দেখেছি, দেশের বাইরে যারা কাজ করে আমরা প্রতিনিয়তই দেখি। এখন আসলে শেখার চেষ্টা করি তাদের কাছ থেকে। এখনো আসলে শেখার তো শেষ হয় না, শিখি এবং অ্যাপ্লাই করি, এটাই হচ্ছে জীবন। আচ্ছা, বিনোদন হিসেবে আমরা যদি দেখি যে টিভি স্ক্রিনে বা নাটকে, সিনেমাতে মানুষ কিন্তু কমেডির প্রতি অনেক বেশি আসক্ত এবং তারা কমেডি জাতীয় নাটক, মুভি এগুলো দেখতে পছন্দ করে এবং যে কমেডিয়ান যে শোগুলো হয় এগুলো কিন্তু দর্শক বেশি এনজয় করে। কেন দর্শকদের আসলে কমেডির প্রতি একটা আগ্রহ এত বেশি আপনার কাছে কেন মনে হয়? মানুষ তো হাসার জায়গা পায় না এখন। আপনি দেখবেন, হ্যাঁ, এখন ডিপ্রেশন, মানে এই জন্য একটু ভালো লাগে কাজ করে, এই জন্য কমেডিগুলো দেখে আর কি। আচ্ছা, এবং আমরা যদি বলি যে 80-90 দশকে আমরা যাদেরকে কমেডিয়ান হিসেবে মুভিতে দেখেছি, তারা তো এখন আসলে অনেকে কাজ করছেন না বা অনেকে আসলে আমাদের মাঝে নেই। সবকিছু মিলে এখন নতুন নতুন তৈরি হচ্ছেন, অনেকে এখনো মিডল পয়েন্টে আছেন, কাজ করছেন। কমেডিয়ানদের কি আসলে কোনো গ্যাপ রয়েছে কিনা, বা আসলে তাদের যে জায়গাটা সেটা কি পুরো চাহিদা পূরণ করতে পারছে কিনা? না, আমাদের দেশে আসলে মানে যারা কমেডিয়ান এদের আসলে ওই টাইপের মূল্যায়নটুকু নাই। হ্যাঁ, এটা না থাকার কারণ কি মনে হয় আপনার কাছে? আমি জানি না থাকার কারণ কি। আপনি দেখবেন, আমি ধরেন অনেক জায়গায় কমেডি প্রোগ্রাম করি, কমেডি নাটক করি, বিভিন্ন জায়গায় গেলে আমাকে ছোট করে দেখে, কৌতুক শিল্পী আসছে। কিন্তু আপনি বাইরের দেশে দেখবেন একটা কমেডিয়ানকে মাথার উপরে করে রাখে। আমাদের দেশে এটা কেন যে নাই আমি নিজেও জানি না। খুব গুড ওয়েতে ওয়েলকাম করা হয় আসলে
বাইরের দেশে। হ্যাঁ, আপনি আপনি অনেক মানে যারা জিরো জিরো থেকে যারা কমেডিতে আসছে তারা এখন ওই জায়গার সুপারস্টার এবং সুপারস্টার লেভেলে তাদেরকে দেখে। আমাদের দেশে একটা আমরা যখন একটা প্রোগ্রামে যাই 5টা গানের শিল্পীকে যেই মূল্যায়ন করে আমাদের কমেডিয়ানদেরকে ওইভাবে মূল্যায়ন করে না, কিন্তু মঞ্চে আমরা যখন করি সবাই বলে ভাই আপনারটাই ভালো হয়েছে। হ্যাঁ, কিন্তু ব্যাক স্টেজে ওই মূল্যায়নটুকু আমরা পাই না। কেন পাই না আমি আসলে জানি না, তবে মূল্যায়ন পাওয়াটা উচিত আমাদের। অবশ্যই ভাই, আমরা আরেকটা কমেডি শুনতে চাই। ওকে, কি নিয়ে বলবো? মেকআপ নিয়ে বলি। ঠিক আছে। মানে একবার এক প্রোগ্রামে আমি জোকস করতে গেছি, তো সবাই আমার জোক শুনে হাসতেছিল, কিন্তু এক আপু সে হাসে না। তা আমার ডাউট হয়েছে আপু হাসে না কেন, ঝগড়া হয়েছে নাকি? তার সাথে তার হাজবেন্ড ছিল, তার হাজবেন্ডকে জিজ্ঞাসা করলাম ভাইয়া আপু হাসে না কেন, রাগ করছে নাকি? বলে না রাগ করে নাই, ওই বাসার থেকে আসার সময় লিপস্টিক লাগাইতে যায় বলে সুপারগুলো মাইকা ফেলাইছে। বাহ, বেশ দারুণ। আমাদের দেশে কি মনে হয় সেরা কমেডিয়ান কারা আছেন বা এখন ভালো কাজ কারা করছেন? অনেকেই আছে, অনেকেই। আপনার পছন্দের কে, বা ছোটবেলায় কাকে দেখতেন এবং এখনো কার কাজ ভালো লাগে? আমার কাছে আসলে আমাদের কমেডিয়ানদের মধ্যে আমার সাথে যারা কাজ করছে এর মধ্যে অনেকেই ভালো করতেছে। আমাদের রনি ভালো করতেছে, শাওন ভালো করতেছে, পরশ ভালো করতেছে, হ্যাঁ, তরু একটা ছেলে নতুন, ও ভালো করতেছে। পুরাতনদের মধ্যে আসলে স্ট্যান্ড আপ কমেডিয়ান নাই, এরা কৌতুক অভিনেতা। পুরাতন যারা অ্যাকচুয়ালি এরা কৌতুক অভিনেতা, স্ট্যান্ড আপ কমেডিয়ান না। তারপরও যারা করতো, শাহিন ভাই ভালো করে, কাজল ভাই, এরা ভালো করে। আচ্ছা, এই যে একটা কনফিউশন যে স্ট্যান্ড আপ কমেডিয়ান আর কৌতুক অভিনেতা, অনেকেই দুটাকে গুলিয়ে ফেলেন, কিন্তু দুইটা আসলে একটু ডিফারেন্ট প্যাটার্নের। একই ধারার হলেও প্যাটার্নটা একটু আলাদা। সেই জায়গা থেকে যদি একটু ডিফারেন্সটা আমাদেরকে বলতেন, কারণ অনেকেই এটা জানেন না। আচ্ছা, যেটা কৌতুক অভিনেতা, হ্যাঁ, একজন কৌতুক অভিনেতা একটা মানে গল্প, ধরেন আমি যে গল্পটা বললাম এটাকে বড় আকারে অভিনয় করে দেখায় বা বড় আকারে বড় করে গল্পের মতো করে বলে, কৌতুক করে বলে, হ্যাঁ, একটু অঙ্গভঙ্গি করে এটা প্রেজেন্ট করে। আর আমরা যারা স্ট্যান্ড আপ কমেডিয়ান আমরা ছোট্ট করে 30 সেকেন্ডে আপনাকে হাসানোর চেষ্টা করব কথা বলে, হ্যাঁ। আর যারা কৌতুক অভিনেতা এরা ওই ইয়েটা করতে গেলে অভিনয় করবে, একটু বাচন ভঙ্গি ইয়ে করবে, হ্যাঁ। আমাদের সাথে এই টাইপের একটা তফাৎ আছে। আচ্ছা, আমরা জানি যে আপনি খুব ভালো আবৃত্তি করতে পারেন। না, খুব ভালো আবৃত্তি করতে পারি না। আমরা একটু শুনতে চাই। না, আমার আবৃত্তি শুনলে এই চ্যানেল বন্ধ করে সবাই চলে যাবে। আমি ওই আবৃত্তি পারি, আমি ফানি আবৃত্তি করতে পারি। আচ্ছা ঠিক আছে, আমরা ফানি, অবশ্যই আমরা হাসতে চাই, সকালের সময়টা আমরা হাসি দিয়ে শুরু করতে চাই। ওকে, ঠিক আছে। সকাল মানে শুরু, তাই না? মানে আমাদের স্কুল লাইফের শুরুতে আমরা অনেক কবিতা পড়তাম না, যেমন ছোটবেলায় পড়তাম ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা। তো এই কবিতাটা যদি কোনো রবীন্দ্রসঙ্গীত শিল্পী আবৃত্তি করে সে কিভাবে করবে? কিভাবে? আহা ওই দেখা যায় তাল গাছ, আহা ওইয়া মাদের গায়া, ওইখানেতে বাস করে এরা কারা বঙ্গের সা। মজার মজার, বা খুব ভালো। এখন যারা আসলে কমেডিতে আসতে চান, অনেকেই কিন্তু এটা একটা হিডেন ট্যালেন্ট রয়েছে, অনেকে কিন্তু হাসাতে পারেন, কিন্তু আসলে হয়তোবা চিন্তা করেন যে এটা বাই প্রফেশন হিসেবে নেওয়া যায় না, কিংবা অনেকে যদি বাই প্রফেশন হিসেবে নেন, কারণ আমাদের দেশে যেটা হয় যে আমরা একটা পার্মানেন্ট একটা জবের কথা চিনি, বা আমার মান্থলি একটা ইনকাম থাকবে, আমার ইনকামটা আসবে। সো এইটা চিন্তা করেই কিন্তু অনেকে হয়তোবা পার্ট টাইম করছেন, কিংবা অনেকে একদমই যুক্ত হচ্ছেন না, কারণ যে পরিমাণ তিনি সময় দিবেন সে পরিমাণ আদৌ পারিশ্রমিক পাবেন কিনা। সো এই কারণগুলোতে কি আমরা আসলে রিয়েল যে ট্যালেন্ট সেটাকে হারাচ্ছি কিনা? সবচেয়ে বড় কারণ হচ্ছে কি, যারা আমাদের দেশে কমেডি করে এদের সম্মান নেই, ওরা জানে, এই জন্য ওরা অনেকেই এই কমেডিতে আসে না। হ্যাঁ, একজন মানুষ কমেডিতে যখন আসে বা ছোট, সে তখন আনটা বুঝে না, তার চিন্তা তার গুণ, হ্যাঁ, ধরেন গানের শিল্পী সে যখন গান পারে তখন তার আন না আমি গান শিখবো, হ্যাঁ, আমি একটা মঞ্চে পারফরমেন্স করবো, আপনি উপস্থাপনায় আসছেন, আমাকে একটা জায়গায় সুযোগ দেখ, পরে আপনি পেমেন্টের ব্যাপার আসবে, আরও পেমেন্টের ব্যাপার আসবে। শুরুটা কিন্তু শুরু হয়, হ্যাঁ, কমেডিয়ানরা যখন শুরু করে, যখন দেখে যে আল্লাহ শুরু করলাম আমাকে রাস্তায় ইজ্জত দিচ্ছে না, হ্যাঁ, কৌতুক অভিনেতা মানে নিচু করে দেখে, তখন অনেকে ঝরে যায়। এটার জন্য অনেকে আসে না। মানে টাকা পয়সা তো পরের ব্যাপার, টাকা পয়সা তো যখন দেখবি যে আমার জবের দরকার, টাকার দরকার, তখন যদি দেখে যে না এটা থেকে আমার আর্ন আসতেছে না, তখন অন্যদিকে চলে যায়।
ঠিক আছে, শুরুতেই তো প্যাশন ভালোবাসার জায়গা থেকে আসলে শুরু করাটা। কমেডিয়ান তো আসলে তারা হাসাতে পারেন, এটা তো একটা হিডেন ট্যালেন্ট থেকেই তারা আসলে আসেন এখানে। রাইট, আপনি আসলে টাকার কথা শুরুতে কেউ চিন্তা করে না। আপনি কমেডিয়ান হিসেবে ছাড়া কি আর অন্য কোনো প্রফেশনে আছেন কিনা বা অন্য কোনো কাজ করছেন কিনা? অভিনয় করছি। আচ্ছা, এখন রিসেন্টলি কি কি কাজ করা হয়েছে বা কি কি কাজ সামনে আসছে? ওকে, রিসেন্টলি বলতে আমি যেহেতু যেই চ্যানেলে কাজ করতেছি আজকে দেখাচ্ছে, এই চ্যানেলে আমার বেশ অনুষ্ঠান হয়েছে, দর্শকরা দেখেছে। তো এটার মানে কাজ করার আসলে অভিজ্ঞতা এবং অন্যান্য জায়গা আপনি কাজ করেছেন, স্পেশালিটি কি আছে এটিএন বাংলা যেটার কারণে আপনার এত হয়তো বা পরিবারের মতো যে ব্যাপারটা হয়ে গেছে? কেন? আমি এটিএন বাংলা পরিবারের একজন, মানে আমি এটিএন বাংলার প্রতিষ্ঠা বার্ষিকী থেকে শুরু করে সব প্রোগ্রামে আমাকে ইনভাইট করে। অন্য অন্য চ্যানেলেও আমি কাজ করেছি, মানে বাংলাদেশের রিয়েলিটি শো যেখানে থেকে শুরু হয়েছে ওইখানেও আমি কাজ করেছি। ওইখানে হয়তো আমি ডাক পাই না, কিন্তু এটিএন বাংলার যে কোনো অনুষ্ঠানে আমি ডাক পাই। আমাকে মনে হয় এটা আমার ঘর, এই জন্য আমাকে তফাৎ মনে হয় এটিএন বাংলা আমার ঘর। জি, এবং আমরা যদি বলি যে আমরা এটিএন বাংলা বর্ষপূর্তিতে আপনাকে অনেকবার দেখেছি এবং একবার একটা ক্যারেক্টারে দেখেছিলাম আপনি ডাকু সেজেছিলেন। সেই সময়টা দর্শকরা বেশ এনজয় করেছে এবং বেশ পপুলারও হয়েছে। আসলে অনেকেই এটা প্রশংসা করেছেন যে আপনার অ্যাক্টিংটা বেশ ভালো ছিল এবং আপনার কমেডিগুলো খুব ভালো ছিল। এই যে একটা দীর্ঘ সময় ক্যারেক্টারের মধ্যে থাকা এবং সেই ক্যারেক্টারটাকে প্লে করা এবং সময় সুযোগ বুঝে, আমরা জানি যে অনেক সময় মঞ্চে যখন আমরা অভিনয় করি কিংবা আমরা যারা আর্টিস্ট রয়েছে গান করি কিংবা নাচছি বা যেটাই করছি না কেন, ইনস্ট্যান্ট কিন্তু অনেক কিছু ঘটে এবং ইনস্ট্যান্ট মাথার মধ্যে অনেক কিছু রাখতে হয়। কমেডিয়ানদের ক্ষেত্রেও আরও একটা বড় চ্যালেঞ্জ। সেই জায়গা থেকে দীর্ঘ একটা সময় 4-5 ঘন্টার প্রোগ্রামে একই ক্যারেক্টারে থাকা, রোল প্লে করা এবং কথাগুলো বা যে বাণীগুলো রয়েছে বা যে কথাগুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে আসলে ডেলিভার দেওয়া, এই ব্যাপারটা কিভাবে মেনটেন করেছেন? না, আমার কাছে ওটা ছিল যে আমার সামনে যিনি বসা, হ্যাঁ, আমার সামনে যিনি বসা উনি হচ্ছে এটিএন বাংলার অনারেবল চেয়ারম্যান স্যার। হ্যাঁ, মানে তাকে ইমপ্রেস করতে হবে। আমার প্রথম টার্গেট হচ্ছে স্যারকে ইমপ্রেস করতে হবে। হ্যাঁ, এবং এটা একটা মজার ঘটনা আছে। লাস্ট যে ডাকুর ঘটনাটা বলছেন, এখানে আমাকে প্রথম ছিল ডাকুর ক্যারেক্টার। আমি ডাকুর ক্যারেক্টার করে আমি আবার হিরো হব। আমি ডাকুতে মোস্ট একদম গাল টাল কেটে টেটে ইয়ে করে 5-10 মিনিট সময় বাকি, আমি এরপর আবার হিরোর জন্য উঠবো। তাড়াতাড়ি মেকআপ রুমে গিয়ে আমি আবার মেকআপটা চেঞ্জ করে আমি হিরো হয়ে আসছি। আচ্ছা, হিরো শেষ করে আমি যখন ব্যাক স্টেজে, তখন চেয়ারম্যান স্যার পিছন দিয়ে আসছে, এই ডাকুটা কই, আমাকে খুঁজতে, আমাকেই বলতেছে ডাকু কই। আমি স্যার আমি করেছিলাম। তুমি তাড়াতাড়ি আবার যাও, চেঞ্জ হও, আবার তোমাকে ডাকু হয়ে উঠতে হবে, আবার চেঞ্জ। মানে এইটাই আমার কাছে অনেক বড় একটা পাওয়া যে স্যার আমার এই পারফরমেন্সটা ভালো লেগেছে এবং সে মানে সামনে থেকে মার্ক করেছে আপনার কাজটাকে এবং আপনাকে ফোকাস করেছে এবং সে পিছনে এসে আমাকে বলছে তুমি আবার উঠবা, তুমি এটা করবা। এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। অবশ্যই কাজের সময় এই যে প্রশংসাগুলো কুড়িয়ে নেওয়া, এগুলোই আসলে এইগুলো কাজকে ইন্সপায়ার করে আসলে আরো ভালো ভালো কাজ করার জন্য। ছোটবেলা কোথায় কেটেছে আপনার? আমি জন্ম থেকে ঢাকার বাসিন্দা। ঢাকাইয়া ছেলে হিসেবে একটা যদি কমেডি করতে বলি ঢাকার কিছু নিয়ে, তাহলে কি শোনাবেন আমাদের এখন? পুরান ঢাকার একটা ছেলে একটা মহিলাকে একটা চটকনা মারছে, তো মহিলা থানায় যা পুলিশের কাছে বিচার দিছে যে ও আমারে মারছে। তো পুলিশ বলতেছে মারছো কেন? এবার ঢাকাইয়া বলতেছে স্যার আমরা বাসের মধ্যে ছিলাম, মনে করেন বাসের মধ্যে কন্ট্রাক্টর ভাড়া চাইছে, এই মহিলা করছে কি, হ্যাঁ বড় ব্যাগের চেইনটা খুইলা ভিতর থেকে ছোট ব্যাগটা বাইর করে, বড় ব্যাগের ভিতরে ছোট ব্যাগের চেইনটা খুইলা ওটার থেকে টাকা বাইর করে, ছোট ব্যাগের চেইনটা লাগাইয়া বড় ব্যাগের ভিতরে ঢুকাইয়া বড় ব্যাগের চেইনটা লাগায়, যেই টাকা দিতে গেছে দেখে কি হেল্পার নাইকা। তো মহিলা আবার করছে কি, বড় ব্যাগের চেইনটা খুইলা ভিতর থেকে ছোট ব্যাগটা বাইর করে বড় ব্যাগের চেইনটা লাগাইয়া, ছোট ব্যাগের চেইনটা খুইলা ওটার মধ্যে টাকা ঢুকাইয়া, আবার ছোট ব্যাগের চেইনটা লাগাইয়া বড় ব্যাগের চেইনটা খুইলা ওটার ভিতরে ব্যাগটা ঢুকায় চেইনটা লাগাইছে, আবার হেল্পার পড়ছে আপা ভাড়া দেন। মহিলা আবার কি করবো, বড় ব্যাগের চেইনটা খুইলা ভিতর থেকে ছোট ব্যাগটা বাইর করে বড় ব্যাগের চেইনটা লাগায়, ছোট ব্যাগের চেইনটা খুইলা ওইটার ভিতর থেকে টাকা বাইর করে ছোট ব্যাগের চেইনটা লাগায়, বড় ব্যাগের চেইনটা খুইলা ভিতরে ছোট ব্যাগটা ঢুকায় বড় ব্যাগের চেইনটা লাগায়, টাকা দিতে গেছে দেখে হেল্পার নাই। পুলিশ বলতো হই তুই আমার সাথে ফাইজলামি করস কি, ছোট ব্যাগ বড় ব্যাগ বড় ব্যাগ ছোট ব্যাগ। তো ঢাকায় বলতেছে স্যার 1 মিনিটেই আপনি চেইতে গেলেন গা, আর আমার সামনে এই ঘটনার দীর্ঘ 2 ঘন্টা ধরে ঘটছে। খুব ভালো, খুব ভালো, চমৎকার চমৎকার ভাই, অসংখ্য ধন্যবাদ। খুব হাসলাম আসলে, সকালটা বেশ দারুণ ভাবে শুরু হলো। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আপনিও ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।
আসে দিন যায় সময়টা চলে যায় তবু আছি এই বেশ ভালো জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই নয় কভু সাদা কালো এই আশাতে স্বপ্ন ভাসে সুখ হাসে চোখে মুখে চায়ের চুমুকে